প্রদর্শনী কক্ষ এবং সুভেনিয়ার ও কফি শপ বা একান্তে কিচেন, এই ধরনের সমস্ত কিছু কিন্তু এই যে রুটগুলো দিয়ে বোঝানো আছে কোনটা কোন দিকে আছে। এবং কাজী নজরুল ইসলাম কক্ষ এটা হচ্ছে এ পাশে আছে, এই যে। এই টোটালটা হচ্ছে হসপিটাল বিল্ডিং। ওকে, যখন কয়েদিরা অসুস্থ হতো আচ্ছা তখন কয়েদিদের এখানে নিয়ে এসে ট্রিটমেন্ট করানো হতো। আচ্ছা। ট্রিটমেন্টের পরে আবার তাদের সেলে পাঠিয়ে দেওয়া হতো। এই হাতের চাবুক যতই আপনাকে চাপকে লাল করুক বা জীবন নিক, আপনাকে কিন্তু বডিটা ঠিক এভাবেই রাখতে হতো। এখনও সে জায়গায় আসেনি যেখানে দাঁড়িয়ে হয়তো আপনার লোম নয়, মানে সমস্ত শরীর ঠান্ডা হয়ে যেতে পারে। ভারতের আগ্নেয়াস্ত্রের বিশেষ যে তথ্য সেটা এখানে আসলে আপনারা জানতে পারবেন, ঠিক কখন কিভাবে আগমন ঘটে এবং কিভাবে ব্যবহৃত হয়েছে, আর কাদের দ্বারা মূলত বেশি কোন জিনিসটা ব্যবহৃত হয়েছিল। তাদের আত্মবিশ্বাস, তাদের কণ্ঠ, তারা কি বলতে চাইতো এবং কি বোঝাতে চাইতো, সেগুলো কিন্তু আপনারা আসলে এইভাবেই কিন্তু শুনতে পাবেন, দেখতে পাবেন। সেভাবে বিশেষ কোনো দিন নেই এখানে আসার জন্য আর কি। আপনি যে কোনো দিনে যে কোনো সময় ভ্রমণ করতে পারেন এমন একটা জায়গা বা স্মরণে আনতে পারেন। জেলের ভেতর থেকে একটা সূর্যডুবি চিত্র এই আপনাদেরকে দেখালাম, সত্যি অনবদ্য। আকবর আকবর কাজ আয়া বিহার। তো ইনি হচ্ছেন এনার ফ্যান, আমি জানতে পেরে খুবই ভালো লাগলো আমার। আর আমার ফ্যান তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমারও ফ্যান সে, আমি তো বাবারে খুব ভালো লাগছে। এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন নেতাজি কক্ষ। এখানে কিন্তু কাজ চলছে আর কি, সেই জন্য এটি বন্ধ আছে। দুর্ভাগ্যবশত আমি এই কক্ষটি দেখে যেতে পারিনি। হ্যাঁ, সেটা অবশ্যই আপনারা আশা করি আপনাদের সময় এটা ওপেন হয়ে যাবে। ভিতরে কিছু মেরামতের কাজ চলছে, সেই জন্য এই কক্ষটি বন্ধ আছে। তো গাইজ, ভিতরে যেতে যেতে একটা কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বা জানিয়ে রাখি যে এই আলিপুর জেল মিউজিয়ামে প্রবেশ করতে গেলে আপনাদের যে সময়সীমাটা আছে সেটা হচ্ছে সকাল 11:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। আর 5টার পরে কিন্তু আপনাদের কোনো রকম টিকিট আপনারা পাবেন না, কাটতে পারবেন না আর কি। অবশ্যই 5টার আগে আপনারা কিন্তু এই মিউজিয়ামের টিকিটটা সংরক্ষণ করতে হবে আপনাদেরকে। তো চলুন আমরা এবার সরাসরি সামনে চলে যাব, সামনেটা আপনাদেরকে দেখাবো এবং নিজেও দেখব এই ইতিহাস। অবশ্যই এটা মাথায় রাখবেন যে এটি কিন্তু সোমবারে বন্ধ থাকে। সোমবারে কিন্তু এই মিউজিয়াম কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকে। তো ওই দিনটিকে মাথায় রেখে অবশ্যই যাতায়াত করবেন, আসবেন। এখানে যে পরিষ্কার লেখা আছে, আন্দামানের সেলুলার জেলের বন্দীদের উপর প্রায় চলতো নির্মম অত্যাচার, চাবুকের প্রহার ছিল যার অঙ্গ, মানে তারই একটা চিত্র কিন্তু এই। মানে মারতে মারতে দেখুন একবার পিঠে দাগ, সেই দাগগুলো স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। এটাই যদিও একটা চিত্র, মানে বানানো চিত্র, পাথরের চিত্র, তবে এই জিনিসগুলো সত্য। মানে ইতিহাস যে মানুষকে কাঁদাতেও পারে সেটা দেখুন। এইভাবে মানুষকে নির্যাতন করা হতো এবং অত্যাচার তাদের উপরে। এইখানে 2 হাত বাঁধা, দুটো হাত দেখুন ভালো করে, দুটো হাত এইভাবে করে বাঁধা, এবং এইখানে কোমরের কাছটাতেও কিন্তু একটা এইভাবে বাঁধা আছে, এবং পায়েও দেখুন ঠিক এই কাঠের মাঝখান দিয়ে পাটাকে গলিয়ে, মানে গোড়ালি দুটো এইভাবে ক্যাপচার করা, গোড়ালির উপরটা, যাতে করে পাটা হেলাতেও না পারে। এবং এই যে স্ট্রাকচারটা, মানে ভাবুন একবার, এইভাবে আপনাকে সোজা থাকতেই হবে, যতই মারুক বা রক্তক্ষরণ হোক, আপনাকে কিন্তু আপনার বডিটা এইভাবে স্ট্রেট রাখতে হবে। তার কারণ হচ্ছে এইভাবে না রাখলে আপনি আপনার এই পায়ের কাছে টান পাবেন, মানে আপনার যে লিগামেন্ট থাকে এইখানে, এই লিগামেন্টটা কিন্তু যন্ত্রণা দেবে। তো এরকম ভাবে আপনাকে থাকতেই হবে, যতই যন্ত্রণা দিক বা অত্যাচার করুক। এইভাবে এই দেখতে পাচ্ছেন এখানে মূর্তি একজন করা আছে, ব্রিটিশ অত্যাচারের প্রতিনিধিত্ব করে এসছে। এই চিত্রগুলো দেখতে পাচ্ছেন, এই যে। সো এই হাতের চাবুক যতই আপনাকে চাপকে লাল করুক বা জীবন নিক, আষ্টে পিষ্টে ছিঁড়ে আপনাকে টুকরো টুকরো করুক, আপনাকে কিন্তু বডিটা ঠিক এভাবেই রাখতে হতো। ভাবুন একবার, স্যালুট। এবং এইখানে বিশেষ একটা যে আন্দামান সেলুলার জেলের যে চিত্র, সেটা দেখুন একবার, উপর থেকে দেখাই আপনাদের। ঠিক এরকমটাই কিন্তু ছিল আন্দামানের, মানে দ্বীপান্তরের জীবন। দেখতে পাচ্ছেন সেলুলার জেল, ঠিক এরকমই তার গঠন। এবং এপাশে যারা এই সেলুলার জেলের মধ্যে আটক ছিলেন
তাদের যে লিস্ট নামের সেটা কিন্তু এইভাবে আপনারা আসলে দেখতে পাবেন। চলুন আমরা দ্বীপান্তরের বন্দিনী জীবনের যে কোয়ার্টার বা কক্ষ সেখান থেকে আমরা এবার বাইরে চলে এলাম। এই যে এবং এখান থেকে সরাসরি উপরে আমরা এবার চলে যাব। এই যে সবাই যাচ্ছে দেখুন এখান থেকে এই দোতলার উপরে। এটাই এটাই হচ্ছে দ্বীপান্তরের বন্দি জীবন। তো গাইজ চলুন এবার আমরাও উপরটা একটু ঘুরে আসি। আর দেখতে পাচ্ছেন ঘুরে দেখতে দেখতে কিন্তু সুন্দর একটা মুহূর্ত আমি কিছুটা উপরে এসে মানে সিঁড়ির উপরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই সেলের ভেতরটা এরকম একটা বিকেল, কেন একটা বিকেল আপনাদেরকে বলবো যে এখানে আসতে নিমেষেই কেটে যাবে, আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, এই দেখুন অনেকে আসছেন, আমরাও সাইড দিয়ে যাব ভিতরে। সত্যি বলতে একটা শিহরণ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে যখনই একবার একটা করে কক্ষে পা দিচ্ছি, তখনই একটা শিহরণ কিন্তু ভিতরে তৈরি হচ্ছে। এবং এর ভিতরটা এসে একটা যে ঐতিহাসিক গন্ধ, সেটা ভয়ের সাথে আপনাদেরকে গ্রহণ করতে হবে। সত্যি তাই। আমি এখান থেকে যদি দেখাই যে সেলের চিত্রটা আপনাদেরকে তখন ওখানে দেখালাম, এই যে সেটা কিন্তু এখানে আসলেও আপনাদের দেখা যাবে। এই পাশে আসতে দেখুন এখানে বাংলার মুক্তিযোদ্ধাদের এই যে শ্রদ্ধাঞ্জলি এখানে জানানো আছে, দেখতে পাচ্ছেন। আর সেলের ভিতরে ঠিক কি ক্রিয়া বা কি ধরনের কাজ করতে হতো বন্দি মানুষদের, তার একটা ছবি এই যে দেখুন। এভাবে তাদের দ্বারা কিন্তু এই ধরনের পরিশ্রম করানো হতো। আর ঠিক ওই পাশটা যেটা দেখা যাচ্ছে, একটু সানলাইট আসছে তার জন্য হয়তো স্পষ্ট নাও দেখতে পারেন আপনারা। তো এটা একটা তাদের যে ড্রেস সেটা কিন্তু এই সংরক্ষিত আছে। একেবারে বোঝানো হয়েছে যেটা চটের বস্তা, দেখতে পাচ্ছেন আপনারা, এটা সম্পূর্ণ চটের বস্তা দিয়ে কিন্তু বানানো। এবং অবশ্যই ছুঁয়ে দেখার পারমিশন নেই কোনো কিছু। এই যে একটা ইয়ে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতর দিয়ে এর বাইরে দিয়ে কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এবং এখানে দেখুন এই যে হাতে কিন্তু নারকেল, ঠিক এই যে সুচালো একটা এর উপরে এখানে কিন্তু মেরে ওই নারকেলগুলোকে ছুলতে হতো। এবং সেটা তাদের একটা কাজ ছিল যারা বন্দি থাকতো এর ভিতরে। দেখুন চিত্রটা, সূর্যটা এমন ভাবে প্রবেশ করছে, দেখুন কি সুন্দর লাগছে। জানালাটা এই, এবং এখান থেকে আপনাদেরকে যদি দেখাই, এই হচ্ছে বস্ত্র। এবং সেই বস্ত্র এই এখানে যেহেতু স্ট্যাচুটা করা হয়েছে, এটা সম্পূর্ণ বানানো, তো সেই বস্ত্র কিন্তু এইভাবে পরিধান করা আছে। ঠিক এরকমই তাদেরকে দেখাতো আর কি। এই যে দুই হাতে দেখুন বেড়িগুলো কিভাবে দেওয়া, মানে শিকল তো একটা করে দেওয়া, তার উপরে আরো একটা করে মানে লোহার রড সম্ভবত এগুলো। ঠিক দেখুন কতটা অত্যাচার সহ্য করে ভারত মাতার বীর সন্তানরা আমাদের জন্য এই দেশটা প্রস্তুত করে গেছে। আর আজকের দিনে এরকম একটা জায়গা তো অবশ্যই আপনাদেরকে আমি রেকমেন্ড করব। আপনি ভালোবাসার দিন, ভালোবাসার মানুষের সাথে সারা জীবন, প্রত্যেকটা দিন এখন ভালোবাসার দিন। রাস্তায় ঘাটে সমস্ত জায়গায় আপনি কিন্তু এখন ভালোবাসার অভাব দেখতে পাবেন না আর কি। সো এরকম একটা জায়গা এরকম দিনে আপনি ভিজিট করুন, তাতে আপনার যে ফিলিংসটা এক ধাপ আরো এগিয়ে যাবে। যাই হোক, আমরা বেরিয়ে যাব এবার সিঁড়িটা থেকে। দেখুন এখানে কিন্তু এটা পাশ দিয়ে বানানো হয়েছে সিঁড়িটা, কি দুর্ধর্ষ। এটা দুতলা ছিল এবং আমরা এই নিচে নেমে যাচ্ছি। পাশেই কিন্তু নিচেই সেই চিত্রটা এই যে দেখালাম আপনাদের। এবং এর এপাশে হচ্ছে কদম ফুল, দুর্ধর্ষ একটা চিত্র, কি সুন্দর লাগছে দেখুন। আর সঙ্গে সূর্য ডুবি ডুবি অবস্থা। এখান থেকে নদী, পাহাড় বা বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা সূর্য ডুবি দেখি। আজকে দেখছি একদম একটা সেলের মধ্য থেকে, মানে জেলের ভেতর থেকে একটা সূর্য ডুবি চিত্র এই আপনাদেরকে দেখালাম বা আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি অনবদ্য। যাই হোক, সবাই আসছেন, বিকেল যত গড়াচ্ছে তত দেখছি আমি মানুষের আনাগোনাটা একটু বাড়ছে। দিদা ভিতরটা কেমন লাগলো? খুব সুন্দর, ভিতরটা এসে অপূর্ব। আচ্ছা, তো এরকম একটা দিনে মানে এর আগে এখানে এসেছেন কি? না, অনেকদিন আগে এসেছি। আচ্ছা, অনেকদিন মানে পর। এর আগে আপনার আশা আছে অবশ্যই, জায়গাটা ঘোরা আছে। এটা হয়ে আপনার কততম, মানে কতবার আসছেন এখানে? এটা দুবার। দ্বিতীয়বার। তো এরকম দিনে মানে 14ই ফেব্রুয়ারি, মানে আপনার কাছে আমি অন্যভাবে একটু জিজ্ঞাসা করবো পরে, তবে আজকে এই দিনে এখানে এসে আপনার কেমন লাগছে? একটা তো দুঃখের বিষয়, আচ্ছা, এখানে আসা মানে আমি যেগুলো দেখতে গেলাম, দেখলাম ওই যে ফাঁসি এটা, অবশ্যই। চোখে জল বেরিয়ে যাচ্ছিল। একদমই। আর অভিজ্ঞতাও কিছুটা হলো, এইগুলো দেখে অভিজ্ঞতাও বাড়লো সেটাই। এই। আর
খুব ভালো লেগেছে জায়গাটা, সেটা- বেস্ট বেস্ট জায়গা। তো আপনি আসেন কোথা থেকে? আমি মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম, অবশ্যই চেনা জায়গা। আপনার ফ্যামিলি নিয়ে আসছেন তাহলে? হ্যাঁ, ফুল ফ্যামিলি এসছি আমরা। বেশ। তো আমি সম্পূর্ণ এই জেল থেকে বাইরে যাচ্ছি আজকে। হ্যাঁ, এই 14ই ফেব্রুয়ারি মানে আজকে যে দিন 14 তারিখ, অবশ্যই আপনার কিছু জানা আছে আজকের দিনটি যে ভালোবাসার দিন। হ্যাঁ, হ্যাঁ, মানে ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন্স ডে। আমাদের আপনি নাতি সম ভাবতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাতি নাতিদের মুখের কথা যেটা, যে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে গোটা 7 তারিখ থেকে। হুম, হুম। তো এই ভালোবাসা সম্পর্কে আজকের দিনে আপনার মুখ থেকে যদি কিছু না মনে করেন, প্রথমে আপনার বয়সটা একটু জিজ্ঞাসা করে নিন। আমার 61। 61 বছর বয়স, মাফ করবেন জিজ্ঞাসা করার জন্য। প্রভাবটা একটু ক্লিয়ারলি যদি বলেন, আপনার যা জানা ভালোবাসা মানে কি? ভালোবাসা হচ্ছে একজনের থেকে আর একজনের মনের যে কি বলবো, মনের যে এটা, সেটাকে টানটা, সেটাকে দুজনের মধ্যে একসঙ্গে জড়িত করা, মানে নিয়ে আসা, বেঁধে রাখা। আমি ছেলে মেয়ে, আমার স্বামী, আমার আত্মীয় স্বজন, সবাই যে একত্রিতভাবে ভালো ভেবে বেসে থাকাটাকে আমি সবসময় ভালোবাসার সংজ্ঞা হিসেবে দেখেন? সংজ্ঞা হিসেবে দেখি। অবশ্যই খুব ভালো লাগলো কথাটা শুনে ওনার মুখ থেকে, আর আপনারাও শুনতে পেলেন। তো একজন 62 বছর বয়সী আমার দিদা সম, তার নমস্কার জানাচ্ছেন। তো তার অভিজ্ঞতাটা শেয়ার করলো ভালোবাসার দিন সম্পর্কে, আর তিনি আজকের এরকম একটা দিনে এরকম একটা জায়গায় ভিজিট করেছেন, তার মতামত আপনাদের শোনালাম। ঠিক আছে দিদা, ধন্যবাদ, ভালো থাকবেন। সো এইভাবে আপনারা একের পর এক দেখতে দেখতে আসার পরে সরাসরি এই যে গোল জায়গাটা, আপনারা এসে রেস্ট নিতে নিতে জায়গার যে নির্ধারণ সেটাও কিন্তু করতে পারবেন, কারণ সামনে এই ধরনের সাইনবোর্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রদর্শনী কক্ষ এবং সুভেনিয়ার ও কফি শপ বা একান্তে কিচেন, এই ধরনের সমস্ত কিছু কিন্তু এই যে রুটগুলো দিয়ে বোঝানো আছে কোনটা কোন দিকে আছে। এবং কাজী নজরুল ইসলাম কক্ষ এটা হচ্ছে এ পাশে আছে, এই যে সেটাই এবার আমি আপনাদেরকে নিয়ে যাব। এ পাশেও একটা দেওয়া আছে, এ পাশেও একটা দেওয়া আছে, এবং সোজা যে আর্ট গ্যালারি এটা কিন্তু আজকের বন্ধ দেখাচ্ছে। এ পাশে ঐতিহাসিক কারাকক্ষ, এগুলো আমি এই কাজী নজরুল কক্ষের ভেতর থেকে আসার পরে আমি এই পাশটা চলে যাবো, এই পাশে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন নজরুল কক্ষ, নজরুল সেল, সম্পূর্ণ একাকী একটা যাত্রা করব ভেতরটা, কেউ সম্ভবত নেই, এরকম একটা নির্জন জায়গা। দেখুন যাচ্ছি, আপনারা আস্তে আস্তে বুঝতে পারছেন আমার সত্যি একটু অন্যরকম ফিল হচ্ছে, সত্যি সত্যি অন্যরকম একটা ফিল হচ্ছে। ভয় বলবো না, কিন্তু একটা ভীতি, সম্মান, রেসপেক্ট। এই যে গেট দিয়ে ঢুকে গেলাম, এখান থেকে নজরুল কক্ষ, অসম্ভব একটা শ্বাসরুদ্ধকর জায়গা। সো গাইস, এখন আমি কিন্তু চলে যাচ্ছি নজরুল কক্ষ, তার ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, এখানেই কবি নজরুলকে আটক করে রাখা হয়েছিল। বিদ্রোহী কবি নজরুলকে এইখানে আটক করে রাখা হয়েছিল। ভাবুন একবার, মানে এখানে এসে অন্তত একটু বসে যাই, মানে ভাবুন এই জায়গাটা কতটা শিহরণ জাগাতে পারে। অবশ্যই জায়গাটা অনেক মেরামত করা হয়েছে, বিভিন্নভাবে রং ধরে রাখার জন্য এগুলো করা হয়েছে। তার যে সৃষ্টি, এই যে সমগ্রটা কিন্তু এখানে রাখা আছে, আর রচনা সমগ্র থেকে শুরু করে সমস্তটাই আপনারা দেখতে পারেন। এপাশে তার ছবি, এই যে বৃদ্ধ অবস্থায় সেই ছবি, এবং প্রতিটা ছবি কিন্তু এখানে তার সঙ্গীত চর্চার ছবিটাও এখানে দেখতে পাচ্ছেন, এবং তার অরিজিনালি যে লেখার যে ছবিটা এখানে একটু দেখাতে বলবো দিদিকে, মানে ওপাশ থেকে দেখান। একেবারে মানে কিছুটা অরিজিনাল না হলেও আপনি অনুভব করতে পারবেন, যেটা আপনারা আসলে এক নিমেষেই মনোনিবেশ করতে পারবেন এবং অন্য একটা দুনিয়ায় হারিয়ে যেতে পারবেন। মমল ললাটে রুদ্র ভগবান, জলে রাজটিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর আমি চির উন্নত শির। তৎকালীন সারা জাগানো শিরায় শিরায় প্রবেশকারী সেই অক্ষরগুলো এই যে এখানে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু একটা আর্ট বানানো আছে, তাকে নিয়েই দেখতে পাচ্ছেন। যারা বই পড়ি না তারা হয়তো এগুলোর মানে অতটা বুঝবো না। তো গাইজ, এতক্ষণ ছিলাম নজরুল কক্ষের মধ্যে। নজরুল কক্ষ থেকে এবার আমরা সামনের দিকে যাব, বিকেল গড়িয়ে এসেছে। তো এই যে নজরুল যে কক্ষ বা নজরুলের যে সেল, সেটা কিন্তু এই ভিতরটা কিন্তু একদম এসির একটা ব্যবস্থাপনা আছে এবং ঠান্ডা। অবশ্যই আমি যেটা বলবো, ওনাদের জন্য তো এই ব্যবস্থা ছিল না, এই ব্যবস্থাটা শুধু হয়েছে আমাদের মতো মানুষের জন্য, যারা এসে এখন
তাদের এই করুণ অবস্থাগুলো প্রত্যক্ষ করতে পারি, তাও আবার এসির হাওয়া খেতে খেতে। মানে ভাবতে পারছেন, এগুলো একটু ভাবতে হবে। যাই হোক, আমরা বেরিয়ে এসেছি এই নজরুল কক্ষ থেকে। তো অবশ্যই জানাবেন কেমন লাগছে। হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে, ধৈর্য ধরে একটু যদি দেখার ইচ্ছা প্রকাশ করেন তবে আশা করি আপনাদের মন্দ লাগবে না। ভেতরটা এরকম কিছু ফুল মানে একেবারে ছড়িয়ে আছে ওপর থেকে, এই ধরনের এইটা কাঠবাদাম সম্ভবত, এই গাছের ফুল পড়ে আছে এইভাবে দেখছি, খুব সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে, এবার আমরা চলে যাচ্ছি ঐতিহাসিক যে কারাকক্ষ, তার মধ্যে এই যে এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। মানে বুঝতে পারছেন, এটা কিন্তু মানে সম্পূর্ণ বিনা সংরক্ষণে রাখা হয়েছে। এটা মেরামতের যে ব্যাপারটা বলছিলাম সেটা কিন্তু এখানে হচ্ছে সম্পূর্ণ মেরামতহীন, মানে কোনো রকম মেরামত নেই, একেবারে অরিজিনালি যেরকমটা ছিল সেরকমটাই মানুষকে বোঝানোর জন্য ভাঙাচোরা থাকতে পারে সেটাই কিন্তু আমরা এসে দেখতে পাবো একেবারে অরিজিনালি। এবার হচ্ছে সত্যিকারের যে গায়ে শিহরণ সেটা কিন্তু এবার হতেই বাধ্য। এই যে দেখুন, এখানে কয়েদিদের যে চুল কাটা বা চুল দাড়ি বা শেভ করার ব্যাপারটা এখানে এই যে এই মূর্তি দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে সেই অত্যাচারের প্রতিনিধি যারা করে এসছে তাদের মূর্তি, মানে ব্রিটিশ শাসকের এক প্রতিনিধি। এই যে দেখতে পাচ্ছেন হাতে যে ঘড়ির যে ব্যাপারটা দেখাচ্ছে এরকম ভাবে হাত দিয়ে, সেটার কারণ হচ্ছে তিনি টাইমটাকে দেখছেন এবং এখানে এই টাইম ধরে কিন্তু এই চুলদাড়ি বা তাদের শেভিং এর ব্যাপারটা কমপ্লিট করতে হচ্ছে। যদি তার সময়ের অন্যথা মানে এদিক ওদিক একটু যদি হয়ে থাকে, তার জন্য করে মানে একটা পানিশমেন্ট অবশ্যই তাদের জন্য থাকতো, মানে সাজা হতো তার জন্য। বুঝতে পারছেন কি সাংঘাতিক, তাই না? এপাশেও দেখাই আপনাদেরকে একটু কিভাবে অত্যাচার হতো। দেখুন, দুটো হাত বাঁধা, মানে তাও কি বাঁধা, তাও পাটা দেখুন মাটি ছাড়া, মাটি থেকে উপরে পাটা, এবং তাদের ড্রেসটা ঠিক এরকমই থাকতো। আর যখন এই চাবুক দিয়ে মারা হতো, দেখুন চাবুকের গায়ে যদি দেখাই পরিষ্কার, আপনারা দেখে বুঝতে পারবেন কাঁটা, এই ধরনের কাঁটা থাকতো চাবুকের গায়ে। কি সাংঘাতিক! এবং তাদেরকে এইভাবে অত্যাচার, দেখুন এইখানটা কিন্তু সম্পূর্ণ ঝুলিয়ে, দুটো হাত এইভাবে ঘুরিয়ে এইভাবে তাদেরকে ঝুলিয়ে অত্যাচার, চাবুকের আঘাত করতো এবং চাপকাতে চাপকাতে গায়ে যে দাগগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গায়ে এরকম স্বাভাবিক অবস্থায় যেটা হয়, চাপকে লাল দেখুন। যাই হোক, চলুন এর ভিতরটা এবার আমরা চলে যাব। তো যেটা বলার এতক্ষণ পর্যন্ত তবুও আমি মানে স্বাভাবিকভাবে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবার হয়তো আপনাদের একটু হতচকিত হতেই হবে। এরকম ভাবেই কয়েদিদের যে ড্রেস আপ ঠিক এরকমই থাকতো এবং তাদের যে কাজ সেগুলো এরকম ভাবেই তাদের করতে হতো। এই ঝাড়ু দিয়ে কিন্তু তাদের যে থাকার জায়গা তারাই নিজেরাই তাদেরকে পরিষ্কার করতে হতো। তো ভিতরটা চলে যাই, যেটা বলার এই জায়গাটা একটা অন্যরকম জায়গা। মানে সেল তো দেখিয়েছি আপনাদের, এটা অনেকগুলো কয়েদিদের একসঙ্গে থাকার একটা জায়গা বিশেষ। মানে এতক্ষণ দেখেছি একটা করে কক্ষ, তার মধ্যে হয়তো একজন কিংবা বড়জোর দুজনকে আটক করে রাখা হতো, কিন্তু এইবার যেটা দেখাচ্ছি আপনাদেরকে এর মধ্যে একাধিক মানুষকে, ভারত মাতার সন্তানকে এভাবে আটক করে রাখা হতো। বা সেই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একের পর এক দেখাই। মানে এখানটা আসলে সত্যিকারের একটা অনুভূতি। দেখুন এই হচ্ছে তাদের বসার জায়গা, এই যে বসে আছে দেখুন, ঠিক এরকম ভঙ্গিমাতেই কিন্তু তারা বসে থাকতো। দেখতে পাচ্ছেন ওপাশে, এ পাশটা যদি দেখাই, এখানে দেখুন এই যে তাদের নিজস্ব জামা কাপড় কিন্তু তারা পরিষ্কার করছেন, ঠিক এরকমই একটা চিত্র এখানে কিন্তু করা হয়েছে, এবং স্নান করছেন। আর এইটা হচ্ছে জলের যে পাত্র বা কুয়ো, যেটা এখান থেকে জল নিয়ে এই জায়গাটাতে কিন্তু তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতো। জামা কাপড়, তাদের যে বস্ত্র, তারা এইভাবে পরিষ্কার করে তাদের এইখানেই থাকতে হতো। বুঝতে পারছেন কতটুকু জায়গা, ছোট্ট জায়গা, এই কুয়োটার মধ্যে জল থাকতো। তো এই যে চিত্রটা দেখুন একদম অরিজিনালি, এবং এই যে দেয়ালগুলোর যে অবস্থা বা পরিণতি আপনারা দেখে বুঝতে পারছেন এটা একেবারে অরিজিনালি। এখানে কোনো রকম মেরামত সেভাবে করা হয়নি। হয়তো কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন একেবারে ক্ষয় হয়ে যাওয়ার ফলে এই জায়গাগুলোকে একটুখানি মেরামত করা হয়েছে দেখতে পাচ্ছি, যেটা হয়তো লেখা আছে মেরামত করা নাই, কিন্তু এই জায়গাগুলো বোঝা যাচ্ছে একটু ধরে রাখার ক্ষেত্রে। তবে বেশির অংশটাই একেবারে সেই ইতিহাস কিন্তু এখানে আপনাকে গন্ধটা অনুভব করাবে।
বাদ এই পাশেও দেখুন, এই যে বসে আছেন একজন। আর প্রত্যেকটা বেড দেখুন, একেবারে 2 হাত তাও বলা যায় না, 1 হাতের থেকে একটু একটু বেশি, এই যে 1 হাত করেই বলা যায়। মানে এইটুকু জায়গার উপরে মানে তাদেরকে থাকতে হতো। এই যে দুজন কথোপকথন করছেন এবং জানলা দিয়ে একজন বাইরের দৃশ্য দেখছেন। আর তাদের যে থালা, এই যে তাদের থালা দেখুন, এর মধ্যেই খাবার দেওয়া হতো। আর জলের যে ঘড়া, এটাকে যে ঘড়া বলা হয়, এই যে বড় দেখতে পাচ্ছেন জলের খাবার জলের যে পাত্র, সেটা কিন্তু ঠিক ওরকম, ওর উপরে একটা থালা রাখা আছে, ওখান থেকে জল নিয়ে তাদেরকে খেতে হতো খাওয়ার জন্য। ওইটাই আরো দেখাই, সমস্তটাই দেখুন কি সাংঘাতিক ছবি। এখানে কয়েদিদের চুলগুলো দেখুন কি বড় বড় হয়ে যায় যেত। এবং এখানে দেখুন একজন হয়তো হতাশাগ্রস্ত হয়ে গেছে এবং তাকে নিয়ে সামাল দিচ্ছে কারা? নিজেরাই, আমাদের ভারত মাতার বীর সন্তানরাই। দেখুন এর ভিতরে কিন্তু ছোট ছোট করে সাউন্ড হচ্ছে। আর এপাশে একজন একদম একটা মানে অন্যরকম ভূমিকায় চিন্তিত। প্রতিটা চিত্র কিন্তু কথা বলছে আর কি, প্রতিটা চিত্র কথা বলবে, আপনি আসলে সেইভাবেই আপনি দেখতে পাবেন। এবং ইনিও একদম মানে চিন্তাগ্রস্ত হয়ে বসে আছেন একাকী। প্রত্যেকের মাথায় একটা অন্যরকম ভাঁজ, কপালে অন্যরকম ভাঁজ। বাই দ্য ওয়ে, এখানেও দেখুন একজন একেবারে হতাশাগ্রস্ত, মানে অসুস্থ হয়ে পড়ছেন হয়তো। ভাবুন, একবার শুনুন। আমাদের যে পারতেই হবে। বুঝতে পারছেন মানে আওয়াজটা কিন্তু, যেটা ওনাদের কথা, এখনো অনেক বাকি। মুখ তোল, ওঠ, ভেঙে পড়িস না, আমরা যে দেশ মায়ের বীর সন্তান। তো এর মধ্যটা এসে সত্যি সত্যি একাকী আসলে এরকম একটা পরিবেশে একটা অন্যরকম অভিজ্ঞতা আপনার সঞ্চয় হবেই হবে। এই কক্ষটি সত্যি আমার কিন্তু অন্যরকম লেগেছে। আপনারা আসলে আপনারা অবশ্যই কিন্তু এই কক্ষটিতে আসবেন। বেরিয়ে যাব এবার এখান থেকে সরাসরি। এটা কিন্তু দ্বিতল ছিল, এখান থেকে ওপাশে কিন্তু চলে যাওয়া যেত উপর দিয়ে উঠে। উপরে আর একটা তল ছিল, সেটা কিন্তু বন্ধ আছে আপাতত। তো যাই হোক, এই ছিল হচ্ছে একেবারে মেরামতহীন যে কারাগার বা কারাকক্ষ, সেটাই আপনাদেরকে দেখালাম। সো গাইজ, ভিডিওটির এতদূর পর্যন্ত যদি এসে থাকেন, তবে ভারত মাতার বীর সন্তানদের জন্য অবশ্যই একটা রেসপেক্ট ভিডিওর কমেন্ট বক্সে রেখে যাবেন। কারণ এই জায়গাগুলো আজকে স্মৃতি নয়, মানে এই জায়গাগুলোর জন্যই আমি আছি, আপনারা আছেন, সবাই আছি। এই জায়গার যে চিত্র আজকে ইতিহাস, সেটা একসময় বাস্তব ছিল। সেই বাস্তবটা আমরা আজকে এইভাবে স্যুট প্যান্ট বা স্টাইলের সাথে অনুধাবন করতে পারছি। সেটা মোটেও অনুধাবন করা বা আমাদের মানে কোনো রকম বিশেষ আনন্দদায়ক কিছু নয়, আমরা জাস্ট সেটাকে ফিল করতে পারছি। এবং সেই যে সময়কালের চিত্র, সেটা আমরা আবার একটু নিজেদের মধ্যে আনতে পারছি। সেই সময় না জন্মালেও সেই যে বেনিফিট বা সেই যে অপরচুনিটিটা, সেটাই সাদরে গ্রহণ করাটা আমাদের কাজ। বাই দ্য ওয়ে, তো কথা বলতে বলতে মানে নজরুল কক্ষ এবং এপাশে যে কারাকক্ষ দেখালাম, দেখানোর পরে সরাসরি এই যে রুটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রুট দিয়ে সরাসরি চলে আসবেন গ্রিল বরাবর। এইটা, এই যে ওয়েটা আছে, এইটা বরাবর সামনে কিছুটা গিয়ে আজকের যে ব্লগ তার শেষ অংশে চলে এসছে। দেখুন এখানে ঢুকতেই এরকম একটি সুন্দর কারাকক্ষ আপনারা দেখতে পাবেন, বা এরকম একটি বিল্ডিং আপনারা দেখতে পাবেন। এবং তার সামনেটা এত সুন্দর করে সাজানো আছে, দেখুন কি সুন্দর সুন্দর ফুলের সজ্জায় সামনেটা সাজানো আছে। দাদু বলছি, এটা কি কক্ষ আছে? এটা হচ্ছে হসপিটাল বিল্ডিং এরিয়া। আচ্ছা, এই টোটালটা হচ্ছে হসপিটাল বিল্ডিং। ওকে। যখন কয়েদিরা অসুস্থ হতো, আচ্ছা, তখন কয়েদিদের এখানে নিয়ে এসে ট্রিটমেন্ট করানো হতো। ট্রিটমেন্টের পরে আবার তাদের সেলে পাঠিয়ে দেওয়া হতো। আচ্ছা, ঠিক তো আছে। আর ওই পাশেরটা কি? ওটা সেই লাইট এন্ড সাউন্ড? লাইট এন্ড সাউন্ডের জন্য ওয়ালটা আছে। আচ্ছা, ওইটা মানে ওয়ালের উপরে আপনার প্রজেক্টর মেশিন দিয়ে দেখানো ছবি হবে। ফেলে দেখানো হয়। মানে 6টা বা আমাদের 7টা। স্বাধীনতা সংগ্রামীদের সমস্ত জীবন কাহিনী। বেশ,
তো বুঝতে পারছেন, উপরটা একটু চলে যাব, আপনাদের যেটা বললেন উনি বুঝতেই পারলেন, মানে তাদের যে অসুস্থতাকালীন তারা যখন তাদেরকে ট্রিটমেন্ট করানোর জন্য এটা হসপিটাল বিশেষ ভাবা যায়। এই যে কক্ষটা, এটার মধ্যে চিকিৎসা করানো হতো এবং তাদেরকে সুস্থ করানোর ক্ষেত্রে এই কক্ষটি নির্মিত হয়েছিল। বাইরে ঢুকতেই কিন্তু এত বড় একটি যে রিভলভার সেটা কিন্তু এই রাখা আছে, এ দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে সেই রিভলভার যেটি হচ্ছে দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তলের অনুসরণে কিন্তু বিবর্ধিত সেই রূপ। এই যে দেখতে পাচ্ছেন সেই পিস্তল, সেরকমটাই কিন্তু এই বানানো হয়েছে। সমস্তটাই এসে আপনারা জানতে ও বুঝতে পারবেন। শুধু কেবল বোসের ছবি আছে যে তা নয়, এখানে ভগৎ সিংয়ের ছবি, পরমহংসদেব রামকৃষ্ণদেবের ছবি, স্বামী বিবেকানন্দের ছবি, এছাড়াও বিভিন্ন মনীষীদের ছবি কিন্তু এখানে আসলে আপনারা দেখতে পাবেন। এবং সমগ্র ডেটা এখানে এসে আপনারা জানতে বুঝতে পারবেন। যাই হোক, দেরি হচ্ছে, চলুন যেতে যেতে এখানে একটু একটা ছবি দেখায় আপনাদের। এই যে দ্য লাস্ট স্যালুট, ভাবুন একবার, এই যে স্যালুটটা সেটা লাস্ট, এই যে অ্যাট সাইগন এয়ারপোর্ট, এখান থেকেই কিন্তু 1945 সালের 17 আগস্ট তিনি তার লাস্ট যে ছবি বা লাস্ট যে স্যালুট সেটি আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পেয়েছিল একসময় ভারতবাসী। কি সাংঘাতিক কথা, তাই না? বা জানলে সত্যি মানে একটু হতভম্ব হতেই হয়। এনিওয়ে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সো আমি এখান থেকে লিফটে চলে যাব। লিফট আমার এইটা। ভারতের মুক্তি সংগ্রামে বাংলার যে অবদান সেটা কিন্তু একেবারে স্পষ্ট লেখা আছে এখানে আপনাদের। এই যে কি আছে এর ভিতরটা, চলুন। এখানে বিভিন্ন চিত্রপট এবং ইতিহাসের কথা আপনারা কিন্তু আসলে এখানে জানতে পারবেন, দেখতে পারবেন। দেখুন, এখানে পলাশির যুদ্ধ বা পরবর্তী সময়ের যে লেখনী সেটা আপনারা এখানে জানতে পারবেন। ইতিহাস, সম্পূর্ণ ইতিহাস, রবার্ট ক্লাইভ আছেন, তাকে জড়িয়ে যে ইতিহাস সেগুলো আপনারা এখানে আসলে জানতে পারবেন। ৭৬-এর মন্বন্তর কি ছিল, ৭৬ই বন্দোবস্ত ব্যবস্থা, এই সমস্তটাই এখানে জানতে পারবেন। লর্ড কর্নওয়ালিসের সময়কাল, তখন আমরা সব কিছু ইতিহাসে পড়েছি, ১৭৩৮ থেকে ১৮০৫, সবকিছু কিন্তু এখানে তখন বিদ্রোহের কাল, এই যে সাঁওতাল বিদ্রোহ বা আমাদের যে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ বা যে সিপাহী বিদ্রোহের পূর্ববর্তী যে সমস্ত মানে ইতিহাসগুলো এখানে আপনারা আসলে দেখতে পারেন। সাঁওতাল, এখানে সাঁওতাল বিদ্রোহের যে চিত্র, এই যে সাঁওতালি যে যুদ্ধের তারা যেভাবে যুদ্ধ করতো এবং তাদের যে চিত্র, সাঁওতালি শ্রেণী তারা যে একসময় যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ভারত মাতার বাংলার যে গর্ব, বাংলার সমস্ত কীর্তিকলাপ, এগুলো এর মধ্যে আপনারা আসলে জানতে পারবেন। মানে মুক্তিযুদ্ধে বা মুক্তি সংগ্রামে বাংলার নবজাগরণ, এখানে কিন্তু এই যে তার ছবি সহ এই যে সতীদাহ প্রথা বা বিভিন্ন যে প্রবর্তনকারী প্রথা, সেগুলোর সম্পর্কে আপনারা এখানে আসলে একেবারে, তবে আপনাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট, সেই সময়ে সেই টাইমটাতে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য এগুলো যথেষ্ট। তবে একটু শান্ত মস্তিষ্কে ধীরে ধীরে আপনি এই জায়গাগুলো ঘোরার চেষ্টা করবেন, তবেই হয়তো বুঝতে পারবেন স্বাধীনতার চেতনা। এখানে আসলে সমগ্রটা পড়ে তারপর ফিরবেন, আমি এটুকু রিকোয়েস্ট করব। নবজাগরণ, এই যে রেনেসাস, সব এখানে আছে। আর ইলবার্ট বিল যে বিতর্ক, এই যে ইলবার্ট বিল যে কি ছিল, এইগুলো সব ইতিহাসেরই আমরা একসময় পার করে এসেছি। নবাব সিরাজউদ্দৌলা ১৭৩৩ সময়কাল, এগুলো সবই দেখালাম। টোটালি এই কক্ষটা হচ্ছে বাংলার যে মুক্তিযুদ্ধের বা মুক্তি সংগ্রামের অবদান, মুক্তি সংগ্রামে সেটারই কক্ষ। হ্যাঁ, এনার বিগ ফ্যান, এনার বিগ ফ্যান, আমার বিগ ফ্যান।
আচ্ছা, সে তো খুব ভালো কথা। আর এনার বিগ ফ্যান হলে তো অবশ্যই খুব ভালো কথা। যাই হোক, তোমার নাম? আকবর। আকবর, কাহা से आया? বিহার। তো তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমারও ফ্যান সে, আমি তো বাবারে খুব ভালো লাগছে। যাই হোক, এটা বন্ধ হয়ে যাবে। চলুন, এই সমগ্রটা দেখালাম বাংলার যে অবদান সেটা দেখি। এবার আমি কিন্তু বাইরে চলে যাচ্ছি। এসেছিলাম লিফট দিয়ে, এখন যাওয়ার সময় যাব সিঁড়ি দিয়ে। এটাই হচ্ছে সেই সাউন্ড এবং যে এলইডি প্রদর্শনী, এই যে ধ্বনি ও আলোর একটা যে প্রদর্শনী, লাইট অ্যান্ড সাউন্ড শো। এটার জন্যই আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে টিকিটটা এক্সট্রা আমি কেটেছিলাম, সেটার দাম ছিল 100 টাকা। দেখতে পাচ্ছেন, আশা করি আমার এই টিকিটটি এখন কিন্তু এবার কাজে লাগবে। আপনাদের নর্মালি আপনারা দেখে চলে যাবেন এই কক্ষগুলো ঘুরে, তার জন্য করে 30 টাকা, এবং স্পেশালি এই 6টা বাজতেই কিন্তু এই শোটি চালু হবে। আমি ভিতরে গিয়ে আপনাদেরকে যদি দেখাতে পারি দেখাবো। আর সেটা আগে একটু জানিয়ে রাখি, সম্ভবত দেখাতে দেয় না, ভিতরে এলাও থাকে না। তো বলেই রাখি যে এর ভিতরে আপনারা আসলে এই ধরনের লাইট এবং সাউন্ড শো দেখতে পারবেন। হয়তো এই সম্পর্কেই কিছু আপনারা জানতে বুঝতে পারবেন। তবে এর জন্য আপনাকে আলাদা করে 100 টাকার টিকিট তখনই কিন্তু কেটে আসতে হবে। এটা কিন্তু 5টার পরে। আপনি যে মনে করছেন আমি পুরো ঘুরে গিয়ে তারপর আবার এটা ভালো লাগলে গিয়ে কাটবো, সেটার সময়টা হয়তো আপনি নাও পেতে পারেন। ইভেন এই যে টাইমটা এই টিকিট কাটার, সেটার টাইমটা হচ্ছে 5টা পর্যন্ত। 5টা তো অলরেডি বেজেই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আধ ঘন্টা পরেও আমরা ঘোরাফেরা করছি। তো অবশ্যই এটা আমি রিকোয়েস্ট করব, আপনারা 5টার আগে এই টিকিটটি কেটে দেখতে পারেন। অবশ্যই এসেছেন যখন, এই জায়গাটা সম্বন্ধে একেবারে পুরোপুরি জেনে যাওয়াই ভালো। ভালো তো অবশ্যই লাগবে এরকম জায়গায়। এখানে কিন্তু দুরকমভাবে আপনি এই শোটা দেখতে পারবেন। একটা হচ্ছে 6টার সময়, একটা হচ্ছে আপনার 7টার সময়। একটা হিন্দিতে হবে আর একটা বাংলাতে হবে। তো আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করবেন সেটাতেই আপনি ওয়েট করে বা টিকিটটা সেইভাবে বলে আপনি কেটে নেবেন। আমি কেটেছিলাম 6টার সময়, এটা হবে হিন্দিতে। এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রেডি এবং সবাই চলেই এসছে। এই যে সবাই কিন্তু একের পর এক প্রবেশ করছে। তো দেখি কতদূর পর্যন্ত আমি কথা বলে আপনাদেরকে দেখাতে পারি। ওই জায়গাটা একটা বসার যে জায়গাগুলো ঠিক ওখানে আছে, এবং ওই যে পুরো এলইডি যে স্ক্রিন মানে দেখতে পাচ্ছেন, ওটা সম্পূর্ণ এরকম বানানো, মানে কংক্রিটের। এবং এই যে ক্ষেত্রটা সত্যি কিন্তু একটা সুন্দর। তো এই যে আমার টিকিট দিয়ে দিলাম, এবার আমি ভিতরে যাব এবং এর ভিতরে প্রদর্শনীটা আমি বলবো মানে আপনারা এসে বোঝার চেষ্টা করুন, দেখার চেষ্টা করুন বা দেখে যাবেন। তো গাইজ, অবশেষে এই লাইট এবং সাউন্ডের যে প্রদর্শনী সেটা দেখার পরে আমি এই বাইরে চলে আসলাম। যদিও এটা অ্যালাউ নেই, আপনাদের জন্য আমি দেখাতে পারলাম না। তবে অবশ্যই আপনারা এটা এসে, আমি বলবো মানে আমার এখন এই যে পিছন পার্সনটা মানে মাথার এবং এই বরাবর এখনো পর্যন্ত গলাটাও কেঁপে কেঁপে যাচ্ছে। জাস্ট এইটুকু আপনি যদি সম্পূর্ণ না করেন, তাহলে এই জায়গাটা আমি মনে করবো যেদিন আসবেন সেদিনটা হয়তো অসম্পূর্ণ থেকে যেতে পারে। সেই বলতে গেলে দুপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এবং গোটা দিনটা এখানে তো পার হলাম, এবং গোটা দিনের পরে এবং এই যে সন্ধ্যা পার হয়ে এখন রাত গভীরের দিকে যাচ্ছে। বেশ অনেকক্ষণ বসে থাকলাম, 7টার উপরে বাজে। তো একটু ঠান্ডাও পড়েছে বেশ মোটামুটি। এখন আমি একদম এই সেলের যে দেয়াল বরাবর কিন্তু আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে দুজন কিন্তু হেঁটে এগোচ্ছেন। তো এরকম একটা সময়ে এখান থেকে যাওয়াটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। মানে এর মধ্যে একটা সময়ে কি হয়েছে বলা ভুল, কি না হয়েছে এরকম একটা এই যে বন্দি দেয়ালের মধ্যে। তো অবশ্যই আমি যতটা না প্রথমে এসে আপনাদেরকে রেফার করছিলাম বা রিকমেন্ড করছিলাম, তার থেকে দ্বিগুণ আমি এটা সম্পূর্ণ করার পরে বলবো অবশ্যই আপনারা আসুন, এই জায়গাটা কোনো একটা দিন ভিজিট করুন। যদি দিনটা বৃথা যায়, আমার কমেন্ট বক্সে ভারকে গালি দেনা। তো যাই হোক, বলার মতো আমার কোনো ভাষা নেই। মাথার এই সাইডটা এবং এ সাইড যতবারই চেঞ্জ করছে আপনার যে সিনগুলো,
বা যে ছবিগুলো বা যে ইতিহাসগুলো একের পর এক যখন দেখাচ্ছে, এক একটা ঘটনা মানে এক একভাবে আমার এই ব্রেনের চারপাশে এদিক ওদিক করছিল। এবং এটা আমার নয়, সবার, মানে ওখানে যারা বসেছিলেন সবারই একটা অন্যরকম পরিস্থিতি, ঠকঠকে পরিস্থিতি তৈরি হচ্ছিল। তো সত্যি পুরোটা যখন অনুধাবন করলাম, বা আপনি এই শোয়ে আসার পরে লাস্টে ওই শোটা যখন শেষ করুন বা দেখবেন, আপনার মধ্যেও কিন্তু ঠিক এরকম একটা ফিল হবে। দেশমাতার যে ভক্তি এবং কিভাবে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পিছনে যে প্রাণ গেছে, সেই শ্বাস, গলার যে স্বর থেকে শুরু করে সেই সময়কারের যে অত্যাচারের চাবুকের আওয়াজ, এই সমস্ত সব কিছু মানে আপনার মাথার মধ্যে একটা অন্যরকম ইয়ে তৈরি করবে, থট তৈরি করবে এবং আপনাকে ভাবাতে বাধ্য করবে। এবং সত্যি এই জায়গাগুলোতে কেন মানুষ, এই জায়গাটাতে আমি সত্যি অবাক হলাম, খুব কম সংখ্যক মানুষ, মানে আমরা ওখানে যারা বসে দেখেছি অনেক কম মানুষ, বলতে গেলে 20 থেকে 30 জন মানুষ হবেন, তারা আজকের এই এপিসোডটা দেখলাম। আমি এটা অনেকটা বেশি আশা করেছিলাম যে মিনিমাম 100 জন তো হওয়ার কথা। একটা এরকম এত বড় জেল বা এরকম একটা কারাগারের মধ্যে আজকে আমরা আসতে পারছি, জানতে পারছি, দেখতে পাচ্ছি, এবং এটা মিউজিয়াম হয়ে গেছে। মোটেও এটা মিউজিয়ামের ছবি ছিল না, তো সেটা এতটা আমরা ঘুরতে দেখতে পারছি এবং পেরেছি। তো সেখানে মানুষের আরও সংখ্যাটা বেশি হওয়া দরকার ছিল। তো গাইজ, এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটা, বা আজকের এই কলকাতা সিরিজের ব্লগটা এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে, কলকাতা সিরিজেরই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।